গল্পের নাম সেই রাত। সঞ্জীব চট্টোপাধ্যায়। একটা কথা আছে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। আমার ঠিক তাই হলো। একে শীতকাল, তাই থাকার জায়গার কোনো ঠিক ঠিকানা নেই। অফিসের এক অর্ডারে চলে এসেছি অযোধ্যা পাহাড়ের ধারে, পাণ্ডব বর্জিত এই জায়গায়। এখানে সব আছে। সুন্দর সমান্তরাল একটি পাহাড়, সুন্দর একটি বন, যদিও পত্রশূন্য গাছপালা, কারণ সময়টা শীতের। বিশাল বিশাল প্রান্তর, ছোট ছোট আদিবাসী গ্রাম, অজস্র তুঁত গাছ। প্রতিটি গাছে লাক্ষা পোকা সব পাতা খেয়ে অদ্ভুত অদ্ভুত আকৃতির জমাট জটলা তৈরি করেছে। পরে এর থেকে তৈরি হবে গালা। সন্ধ্যার আকাশপটে এই গাছগুলিকে দেখে গা আরও ছমছম করছে। একটি দুটি সাঁওতাল পরিবার এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে, তাছাড়া সব নির্জন। একটু পরে বাগনা বেরোয়। দস্যু তস্করের আসতে কোনো আপত্তি নেই। যথা সর্বস্ব কেড়ে তো নেবেই, মেরে ফেলতেও পারে। কি করব ভেবে না পেয়ে চুপ করে বসে আছি একটা পাথরখণ্ডে। পাশ দিয়ে চলে গেছে পথ। যা হয় হবে, দেখাই যাক না ভগবান কি করেন। সন্ন্যাসীরা তো এর চেয়ে অনেক দুর্গম স্থানে ভগবান ভরসা করেই চলে যান। আমি সন্ন্যাসীও না হলেও আত্মসমর্পণ তো করতেই পারি। দূর থেকে একটা ঝকঝকে সাদা মোটর গাড়ি আসছে। পেছনে তাড়া করে আসছে শীত, শুকনো পথের ধুলো। গাড়িটা হুশ করে আমার পাশ দিয়েই চলে গিয়ে কিছুটা দূরে থামল। দেখি ব্যাক করে আমার দিকেই আসছে। আমি বসে আছি, এতই পরিশ্রান্ত যে ওঠারও ক্ষমতা নেই। চালকের আসন থেকে মুখ বাড়িয়ে সুন্দর চেহারার এক ভদ্রলোক প্রশ্ন করলেন, আপনার নাম কি পলাশ? এইবার উঠে দাঁড়ালাম। হ্যাঁ, আমার নাম পলাশ। আশ্চর্য, চিনতে পারছিস না? আমি সত্যেন। সত্যেন? স্কটিশের সত্যেন? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, স্কটিশের। মনে আছে আমরা দুজনে 10 হারার দিন সাঁতরে গঙ্গা পার হয়েছিলাম? খুব মনে আছে। তবে তুই আগের চেয়ে অনেক মোটা হয়েছিস। তুই কিন্তু যেমন ছিলি তেমনই আছিস। এখানে কি করছিস? নিশ্চিন্তে বসে আছিস, যেন তোর বাড়ির বৈঠকখানা। কিছুই না, সামান্য সমস্যা। রাতটা কোথায় কাটাবো তাই ভাবছি। এখানে হোটেল, গেস্ট হাউস, রেস্ট হাউস কিছুই নেই। উঠে আয় আমার গাড়িতে। ভাগ্যিস এলাম এই পথে, নইলে হয় তোকে বাগে খেত, নয় মানুষে টুকরো টুকরো করত। এটা ডাকাতের অঞ্চল। আর এক নজরে তোকে আমি ঠিক চিনতেও পেরেছি। একই রকম আছিস বলে একটুও পাল্টাসনি। গাড়িটা একেবারে ব্র্যান্ড নিউ। সত্যেন মনে হয় বড় মাপের ডাক্তার হয়েছে। ও লাইন চেঞ্জ করেছিল, এইটুকু খবর আমি রাখতাম। গাড়ি চালাতে চালাতে আমাকে প্রশ্ন করল, কি কাজে এসেছিস এখানে? গালার চাষ দেখতে। যারা চাষ করে তাদের ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রির কাজে সাহায্য করতে। একটা প্রজেক্ট।
আমি কি করছি জানিস? এইটুকু বুঝেছি, এমন একটা কিছু করছিস যাতে মানুষ মোটা হয় আর ঝকঝকে নতুন গাড়ি হয়। আগে না, এই গাড়িটা আমাদের ফাউন্ডেশনের। এখানে বিদেশি টাকায় আমরা একটা হাসপাতাল করছি। আমি তার চার্জে আছি। এখনও অনেক কাজ বাকি, একটু একটু করে সব হচ্ছে। বিল্ডিংটা হয়ে গেছে, যন্ত্রপাতি অনেক এসেছে, আরও অনেক আসবে। কথা বলতে বলতে আমরা এসে গেছি বিশাল একটা জায়গায়। শেষ বিকেলের আলোয় ঝকঝকে একটা বাড়ি, আর কোথাও কিচ্ছু নেই। লোকজনের বসবাস, দোকানপাট সব আমরা ছেড়ে চলে এসেছি। রুক্ষ জায়গা, গাছপালা তেমন কিছুই নেই। এই একটা অঞ্চল যেখানে খুব জলের কষ্ট, বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। সত্যেন বলল, আগে চা খাওয়া যাক, তারপর সব দেখাবো তোকে। আমার লোকজন এখনও খুবই কম, সব আসবে একে একে। এখানে একটা টাউনশিপ হবে, স্কুল হবে, রাস্তা হবে, পোস্ট অফিসও হবে। সব হতে আরও বছর 5। চা এলো, সঙ্গে একটা করে রোল, খুবই সুস্বাদু। তারিফ করতেই সত্যেন বলল, মোটা হওয়ার কারণটা বুঝলে? এর জন্যে দায়ী আমাদের এই গজেন্দ্র। গজেন্দ্র নিতান্তই যুবক, ফর্সা, সুন্দর চেহারা। সে হাসছে। সত্যেন বলল, হাসিস না, এত সাংঘাতিক ভালো রান্নার হাত মোটেই ভালো নয়। হেলথ সেন্টারের হেলথ খারাপ করার তালেই আছো। তোমার জন্যে আমার খাওয়া ডবল হয়ে গেছে। অন্য কোথাও গিয়ে খেতে পারি না, স্বাদও পাই না। শোনো, আমার অনেক দিনের দোস্ত এসেছে। কি খাওয়াবে? জব্বর শীত পড়েছে, ভাবছি খিচুড়ি করব, সঙ্গে কিছু ফ্রাই। তোমার সেই অসাধারণ খিচুড়ি, ও ওয়ান্ডারফুল। ওটার খুব জবাব নেই গজেন। সত্যেন আমাকে বলল, এখানের জল মানুষের আবার শত্রু। ऐसा খিদে হয়, এই খাও এই হজম। বিরক্তিকর ব্যাপার। পাশেই বিহার বেল্ট তো। তা গজেন, আর একটা করে রোল হবে? না স্যার, হলে ওদের না। এখন আর লোভ করবেন না, রাতেরটা আজ একটু হেভি হবে। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। সোয়েটার শাল জড়িয়ে, হনুমান টুপি জড়িয়ে গোটা এলাকাটা ঘুরে এলাম। একরের পর একর জমি, মেন বিল্ডিং ছাড়া সবই আন্ডার কনস্ট্রাকশন। জায়গায় জায়গায় লোহা লক্কর, বালি পাথর ডাঁই হয়ে আছে। ফুটফুটে চাঁদের আলোয় সব পরিষ্কার। দূরে বাঘমুন্ডি পাহাড়, দু একটা বহু পুরনো কনস্ট্রাকশন, একটা পুরনো শেডও রয়েছে। কোনকালে হয়তো এখানে একটা কিছু ছিল। এত নির্জন, এত ফাঁকা, আমাদের মতো শহরের লোকদের ভালো লাগে না, ভয় ভয় করে। রাত 9টা, 9:30 পর্যন্ত চুটিয়ে গল্প হলো পুরনো দিনের, পুরনো বন্ধুদের, কলেজ জীবনের কথা। মাঝে একবার কফিও হলো, তারপর খাওয়া। কিমা কড়াইশুঁটি দিয়ে এই রকম সুস্বাদু খিচুড়ি এই আমার প্রথম খাওয়া, এই আমার শেষ খাওয়া। সঙ্গে ফিশ ফ্রাই, সেটাই মারমার কাটকাট। গজেনটাকে মেরে ফেলাই উচিত।
একটু পরেই জানতে পারলাম গজেন একজন জুনিয়র ডাক্তার, রান্নাটা তার হবি। সত্যিন বলল, তোর শয়নের ব্যবস্থা আমাদের নতুন সার্জিক্যাল ওয়ার্ডেই করেছি। নতুন খাট, বালিশ, বিছানা, মশারি, অ্যাটাচ বাথরুম, সব নতুন। সত্যি তাই। আমার ঘুমের অপারেশন দিয়ে কেবিনের উদ্বোধন। দেয়াল নেই বললেই চলে। চারদিকে বড় বড় কাঁচের জানালা ঝকঝক করছে। নীল আকাশের অসীম ছড়িয়ে গেছে চাঁদের আলোয়। নেটের মশারি গুজে আলো নিভিয়ে দুর্গা বলে শুয়ে পড়লাম। সবই কাঁচ, চাঁদের আলোয় পানসির মতো ভাসছে। বাঁ পাশে খাট ঘেঁষে বিশাল জানালা, ব্রেঞ্চ, উইন্ডো, গ্রিল, গড়াদে কিছুই নেই। শুয়ে শুয়েই দেখছি ফাঁকা মাঠ, চাঁদের আলো, আর বহু দূরে সেই প্রাচীনকালের সেটটা। যত অন্ধকার খাপটি মেরে আছে সেখানে। সারাদিনের ছোটাছুটি, ঘুম এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছি তা জানি না। অদ্ভুত একটা শব্দে ঘুম ভেঙে গেল। দেখি বাঁ পাশের জানালাটা খুব কাঁপছে। ঝড় উঠল নাকি? ফুটফুটে চাঁদের আলো। ঝড় এলো কোথা থেকে? শুয়ে শুয়েই দেখছি জানালাটা ছটফট করছে। তাকিয়ে আছি সেই দিকে। হঠাৎ দেখি জানালার নিচের টাওয়ার পোলটা হঠাৎ ওপর দিকে উঠে ডান দিকে ঘুরে গেল। জানালার একটা পাল্লা অক্লেশে খুলে গেল। মশারির ভেতর থেকে তাড়াতাড়ি হাত বের করে পাল্লাটা বন্ধ করে দিলাম। শুয়ে আছি, ঘুম চটকে গেছে। জানালার কাঁপুনি আবার হয়ে শুয়ে শুয়েই তা দেখছি। নড়তে নড়তে তলার ছিটকিনিটা ওপর দিকে উঠেছে। ডান পাশের নিজের থেকে ঘুরে গেল। পাল্লাটা ধরাস করে খুলে গেল। ভূতের ভয় আমার নেই, তবে বদমাশ লোককে আমি সাজা দিতে চাই। উঠে পড়লাম, দুটো পাল্লাই খুলে দিলুম। কই, হাওয়া বাতাস তো কিছুই নেই। নিস্তব্ধ রাত, চাঁদের আলো, গোটা দুই বড় বড় তারা। দূরে দূরে শীতকাতুরে কুকুরের ডাক। কোনো বদমাইশের কাজ? ভয় দেখাতে এসেছে? পাশে কোথাও লুকিয়ে আছে? উটু ভিতের ওপর বাড়ি, ফুট চারেক নিচে জমি, কিছু ঘাস, কিছু কাঁকড়। মারলাম লাভ। কোথায় কি? কেউ নেই। আমি আর আমার এই রাত। চারপাশ চাঁদের আলোয় ঝলমল করছে। কোথাও একটা কুকুরও নেই। ছেলেবেলায় পড়েছিলাম, লুক ফেভার ইউ লিভ। উত্তেজনায় সেই উপদেশ ভুলেছি। যে পথে নেমেছি সে পথে আর ফেরা যাবে না। এখন আমাকে ঘুরে ফ্রন্ট এন্ট্রান্সে যেতে হবে। ডাকাডাকি করে ওদের ঘুম ভাঙাতে হবে। এইসব ভাবতে ভাবতেই আমার কেমন একটা ঘোর লেগে গেল। চাঁদের আলো ভরে গেল কুয়াশার মতো। জেগে আছি, ঘুমোচ্ছি না, স্বপ্ন দেখছি। বোধের বাইরে কেউ আমাকে চালাচ্ছে, হাঁটাচ্ছেও। চলেছি সেই বিধ্বস্ত শেডটির দিকে। ক্রমশ অন্ধকার, আরও অন্ধকার। শেডটার ভেতর চলেই গেছি। ফাটা ফুটো দিয়ে চাঁদের আলো ঢুকছে। একপাশে অনেক ব্যারেল,
কাঠকুটো, একটা কংক্রিট মিক্সার, ভাঙা ফার্নিচার, কোনো কিছুই মানছি না আমি। কলের পুতুলের মতো এগোচ্ছি। কেউ যেন আমাকে দম দিয়ে ছেড়ে দিয়েছে। গেঞ্জি আর পাজামা পরেই আছি, তাও আমার শীত নেই। হঠাৎ দেখি সামনে কেউ ঝুলছে। ওপরের কাঠের বিম থেকে ঝুলে আছে কেউ। তার মাথা থেকে গলা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা। শরীরটা অল্প অল্প ঘুরছে আলো অন্ধকারে। আর মনে নেই, যখন জ্ঞান এলো, সকাল, রোদ, সত্যেনের বিছানায় আমি, গায়ে কম্বল, পায়ে হট ব্যাগ। গজেন আমাকে গরম দুধ খাওয়ার চেষ্টা করছে। টেবিলের ওপর টোস্ট আর অমলেট। ইতিহাসটা পাওয়া গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ছিল আমেরিকান আর্মিদের বেস ক্যাম্প। তখন এখানে এক অফিসারকে জার্মান স্পাই সন্দেহে কোর্ট মার্শাল করা হয়েছিল। পরে এখানকার অ্যাম্বুমিশন ড্যাম্পে আগুন লেগে অনেক সৈনিক মারাও গিয়েছিল। ছাউনি পুড়ে গিয়েছিল। সত্যেন বলল, এখন কেমন ফিল করছিস? একটু ঘোর আছে, ঠিক হয়ে যাবে। খুব বাঁচা বেঁচে গেছিস। নে, টোস্ট খা। গজেনের ডবল ডেকার অমলেটটি চাঙ্গা হয়ে যাবে। তোর কি ভাগ্য পলাশ, আমি শুধু শুনেইছি। তুই কেমন অতীতটা বর্তমানে দেখে ফেললি? গজেন্দ্র, ইয়েস স্যার, আজ আমার ফ্রেন্ডের অনারে। চেপে গেছে স্যার, কড়া মেনু। গজেন্দ্র, তোমার তুলনা শুধু তুমি। তাহলে এখানেই গল্পটি শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।